দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তায় করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নাইম আক্তার আব্বাসী, মনোরোগ বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ ডাক্তার সিদ্রা, আমাকে যমুনা টিভির পক্ষ থেকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দর্শকদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ আমরা কথা বলবো। বলতেই পারি যে আমরা শারীরিক যে অসুস্থতা বা রোগগুলো রয়েছে তার চিকিৎসা যদি করেও থাকি, তবে মানসিক চিকিৎসাটা আসলে করতে গেলে আমরা একটু দ্বিধাগ্রস্ত হই। চিন্তা করি আসলে এটা আদৌ কোনো রোগ কিনা, বা এটা হচ্ছে কোনো রকম রোগের মধ্যে পড়ে কিনা, বা এটা চিকিৎসা আদৌ প্রয়োজন আছে কিনা, এগুলো বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। যেহেতু দুশ্চিন্তা নিয়ে কথা বলছি, প্রথমে একটু জানতে চাই কি কি কারণে আসলে একটা ব্যক্তি দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারেন। আচ্ছা, প্রথমে আমি আপনাকে যে জিনিসটা একটু বলতে চাই সেটা হচ্ছে, আপনি প্রথমে বললেন যে আমরা মানসিক রোগ নিয়ে বা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করতে চাই না, বা আসলেই মানসিক রোগ আছে কিনা। আসলে দেখেন যে আমরা প্রতিদিন যেটা আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু করি। সকালে ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করি, ঠিকমতো খাওয়া দাওয়া করি, নাস্তা করি, সব কিছুই কিন্তু শারীরিক সুস্থতার জন্য। কিন্তু আমরা কিন্তু আসলে কখনো চিন্তা করি না যে আমাদের যে মানসিক, যে আমাদের যে মনটা, একটা মানুষের শরীর তো আসলে দুটো বিষয় নিয়ে, তাই না? শরীর এবং মন দুটারই কিন্তু পরিচর্যা প্রয়োজন। কাজে মনের পরিচর্যা কিন্তু আমরা একেবারেই করি না। তো এক্ষেত্রে দেখা যায় কি, যে আপনি যে বিষয়টা নিয়ে বললেন যে দুশ্চিন্তা বা অস্থিরতা, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন চলাফেরা করি, কাজকর্ম করি, যে যেখানেই থাকি না কেন, আমরা যদি দুশ্চিন্তায় আক্রান্ত হই কিংবা কোনো ধরনের মানসিক অবসাদে বা মানসিক অস্থিরতায় আমরা যদি আক্রান্ত হই, তখন কিন্তু আমাদের কাজের ক্ষমতাটা একেবারেই কমে যায়। আমরা তখন স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। তো এই কারণেই কিন্তু মানসিক দুশ্চিন্তা এবং হচ্ছে শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, এটা কিন্তু আমাদের নোটিস করা খুবই জরুরি। কারণ কি, দেখা যায় কি, যে আমরা যখন মানসিকভাবে অস্থির হয়ে পড়ি, মানসিক অস্থিরতা যে আমরা রোগের পর্যায়ে বলবো কখন, একটা হচ্ছে যে আমার মানসিক অস্থিরতা যদি আমার কাজে কর্মে বাধা সৃষ্টি করে, আমার দৈনন্দিন কাজকর্মে যদি দেখা যায় যে আমি আমার কাজকর্মগুলো ঠিকমতো করতে পারছি না, তখনই কিন্তু আমরা বলবো যে এই মানসিক অস্থিরতাটা বা এই যে দুশ্চিন্তাটা, এটা একটা রোগের পর্যায়ে চলে গেছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা মানুষ স্বাভাবিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে, তারপর অস্থিরতায় ভুগতে পারে, কিন্তু সেটা রোগের পর্যায়ে যাবে যদি দেখা যায় যে এটার কারণে তার পুরোপুরি দৈনন্দিন লাইফটা হ্যাম্পার হচ্ছে। আচ্ছা, তো এটা বুঝার অনেকগুলো উপায় আছে যে একটা মানুষ আসলে মানসিক অস্থিরতায় ভুগছে কিনা বা মানসিক দুশ্চিন্তায় ভুগছে কিনা। এগুলোর কিছু শারীরিক লক্ষণ আছে এবং কিছু মানসিক লক্ষণ আছে। আমি একটু সেই শারীরিক লক্ষণগুলো জানতে চাই, এবং তারই সাথে জানতে চাই পরিবারের আশেপাশে বা আত্মীয় স্বজন যারা আছেন তারা হচ্ছে কিভাবে বুঝবেন যে তাদের সাথে থাকা একজন ব্যক্তি দুশ্চিন্তা আক্রান্ত আছেন এবং তার জন্য আসলে কি করতে পারেন। অবশ্যই সেই ব্যক্তির নিজস্ব কিছু পদক্ষেপ তো থাকবে, তারই সাথে পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা আসলে কি করতে পারবেন। এক্ষেত্রে যেটা হয় যে যখন একটা পরিবারের একজন সদস্য কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা অস্থিরতায় আক্রান্ত হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। কিছু মানসিক লক্ষণ, কিছু শারীরিক লক্ষণ। তো আমরা যদি প্রথমে শারীরিক লক্ষণটাই প্রথমে বেশি প্রকাশিত হয়, কারণ কি দেখা যায় যে শারীরিক লক্ষণগুলো সবার চোখে পড়ে। এক্ষেত্রে যেই জিনিসটা হয় যে রোগী নিজেও বুঝতে পারে বা ব্যক্তি নিজেও কিন্তু বুঝতে পারে যে তার মধ্যে অস্থিরতা কিংবা দুশ্চিন্তা আছে। তখন প্রথমে হয় কি, যে তার খাওয়া দাওয়ার একটা অনিয়ম চলে আসে, খাওয়া দাওয়া ঠিকমতো হজম হয় না, তার ঘুমের ব্যাঘাত ঘটে, তার মাথা ব্যথা হয়। এই ধরনের লক্ষণগুলি কিন্তু খুব বেশি দেখা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে সে খুব উইকনেস ফিল করে। শরীরের ওজনও কিন্তু কমে যায়, শরীরের ওজন কমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ওজন কমে যায়, এবং মানসিক দিকটা একটু পরে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে দেখা যায় কি, যে যেই ব্যক্তি এই ধরনের সমস্যায় আক্রান্ত, সে কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ স্থাপন করতে পারে না। সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একা হয়ে যায়, আলাদা থাকে, সে তার কথাগুলো শেয়ার করতে পারে না, এবং এতই অস্থির থাকে যে দেখা যায় কি, যে সে ঘুমের ক্ষেত্রে তার একেবারেই ঘুমের টাইমটা ঠিক থাকে না, খুব অনিয়মিত তার ঘুমটা হয়।
শারীরিক ক্ষেত্রে আরও কিছু দেখা যায়, তার বুক ধড়ফড় করে অস্থিরতার ক্ষেত্রে, বিশেষ করে প্যানিক অ্যাটাকে আমরা যদি দেখি যে বুক অস্থিরতা থাকে, এই ধরনের লক্ষণগুলো কিন্তু দেখা যায়। এটা কিন্তু খুব পরিচিত একটা টার্ম, প্যানিক অ্যাটাক। আমি একটু জানতে চাচ্ছি, প্যানিক অ্যাটাক এই কথাটা কিন্তু এখন খুবই প্রচলিত একটা বিষয়, যে আমার হঠাৎ রাতে প্যানিক অ্যাটাক হয়, বা যখন প্যানিক অ্যাটাক হয় খুব প্রচন্ড রকম ঘামিয়ে পড়ছি বা যা ইচ্ছা তাই করে ফেলছি, এরকম একটা বিষয় থাকে। তো আসলে প্যানিক অ্যাটাক যখন হবে সেটাকে কিভাবে স্থির করতে পারবে, বা তখন তাৎক্ষণিক কি করণীয় হতে পারে? হ্যাঁ, আমি সেই দিকেই আসছিলাম যে এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করণীয় কি। তো প্যানিক অ্যাটাক কথাটা যেহেতু আসলো, এটা খুবই এখন ইদানিং এই টার্মটা খুবই ইউজ করা হচ্ছে। সবাই, বিশেষ করে আমাদের কাছে, আমরা চেম্বারে যখন বসি কিংবা হসপিটালে আমরা যখন রুগী দেখি, আমাদের কাছে এসে বলছে যে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশনটা খুব বেশি, তারা কিন্তু এই কথাটা খুবই ব্যবহার করে থাকে। প্যানিক অ্যাটাকটা হচ্ছে এমন একটা দুশ্চিন্তার রোগ যেটাতে হঠাৎ করে মানুষের মধ্যে এমন একটা ভয় কাজ করে যে এখনই বোধহয় সে মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। অথবা এরকম যে এখনই সে খুবই প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েছে, হয়তো বা তার হার্ট অ্যাটাক করেছে। এবং এই চিন্তাটা যখন তার মধ্যে চলে আসে, তখনই কিন্তু তার মধ্যে লক্ষণগুলো দেখা যায়। দেখা যায় যে তার বুক ধড়ফড় করছে, সে বুকে চাপ অনুভব করছে, তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, সে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ধরনের লক্ষণগুলো তখন সে নিয়ে আসে। তার প্রচন্ড মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, সে খুব দুর্বল হয়ে পড়েছে, তার হঠাৎ করে হয়তো বা কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে, দেখা যাচ্ছে কোনো এক পাশ এত দুর্বল হয়ে গেছে সে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। এই ধরনের লক্ষণগুলো তখন নিয়ে আসে। কিন্তু মজার বিষয় এটা যে আমরা যখন এই শারীরিক লক্ষণগুলো পরীক্ষা নিরীক্ষা করি যে আসলে তার শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা, বিশেষ করে তার হার্ট অ্যাটাক করেছে কিনা কিংবা কোনো স্ট্রোক করেছে কিনা, এগুলো করার জন্য আমরা তার ইসিজি কিংবা সিটি স্ক্যান অফ ব্রেন এগুলো করে কিন্তু আমরা দেখি যে আসলে সব কিছু স্বাভাবিক আছে। শুধুমাত্র সে মানসিক অস্থিরতার কারণে একটা প্রচন্ড রকম একটা দুশ্চিন্তায় সে এত ভয় পেয়ে যায় যে তখন সে এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে যায়। আমি প্যানিক অ্যাটাক নিয়ে আপনার সাথে আরো এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, আসলে এর চিকিৎসা কি। তবে সময় একটি বিরতির পর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। জি, আমরা কথা বলছিলাম প্যানিক অ্যাটাক নিয়ে, এবং আপনি বলছিলেন প্যানিক অ্যাটাক হলে আসলে তখন তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে যদি নিয়েও যাই, ইসিজি বা অন্যান্য যে রিপোর্টসগুলো আছে সেগুলো করবার পরেও কিন্তু তেমন কোনো রকম উন্নতি দেখা যায় না, এবং ওগুলোতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায় না, এবং কিছুদিন পর পর কিন্তু এই প্যানিক অ্যাটাকটা হয়। আমি অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি যে কিছুদিন পর পর হচ্ছে, হাসপাতালে নিতে হচ্ছে এবং রিপোর্টসগুলো সবই নরমাল। তো সেক্ষেত্রে তো প্যানিক অ্যাটাক যখন হচ্ছে, তাহলে কিভাবে আসলে এর চিকিৎসা আমরা করব? আসলে যেই ধরনের মানুষের এই ধরনের প্যানিক অ্যাটাকগুলো হয়, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব তাদের পার্সোনালিটিতে, তাদের যে ব্যক্তিত্বতে, সেখানে মাঝে মাঝে দেখা যায় যে তারা একটু এইসব বিষয়গুলোতে তারা একটু ভয় পায়। আচ্ছা। তারা কোনো ধরনের খারাপ খবর তারা শুনতে পারে না, কোনো ধরনের খারাপ খবর শুনলে তারা খুব ভয় পেয়ে যায়। তাদের কাছের কোনো নিকট আত্মীয় বা তাদের খুব বন্ধুবান্ধব, খুব ক্লোজ বন্ধুবান্ধব যদি মারা যায় কিংবা কোনো ধরনের রোগে আক্রান্ত হয়, ক্যান্সার জাতীয় বা খারাপ ধরনের রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তারা ওই জিনিসগুলোকে খুব সহজে তারা নিতে পারে না, এবং ওই নিতে না পারা থেকে কিন্তু তাদের মধ্যে ভয়টা চলে আসে, এবং তারা ভাবে যে হয়তো আমারও এই ধরনের কিছু হয়ে যাচ্ছে বা এই ধরনের কিছু হবে। এবং যখন এই চিন্তাগুলো তাদের মাথায় আসে, তখনই এই ধরনের প্যানিক অ্যাটাক হয়। আপনি যে বললেন যে অনেক সময় রাতে ঘুম থেকে জেগে উঠে দেখা যায় হয়তো সে একটা দুঃস্বপ্ন দেখেছে, দুঃস্বপ্ন দেখে সে হয়তো এরকম একটা স্বপ্ন দেখেছে যে সে মারা যাচ্ছে বা তার কোনো নিকট আত্মীয় মারা যাচ্ছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটছে। এই ধরনের স্বপ্ন দেখে কিন্তু সে হঠাৎ করে জেগে উঠে এবং সে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়। তো এই ধরনের রোগীদের আমরা যেটা বলি যে এটা যেহেতু একটা রোগ, প্যানিক অ্যাটাকটা, এটাকে খুব স্বাভাবিকভাবে নিলে হবে না, এটা গুরুত্ব সহকারে নিতে হবে, এবং এটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং সাধারণত আমরা যেটা বলি তাৎক্ষণিকভাবে করার জন্য যেটা বলি যে রুগীকে প্রথমে অ্যাসিওর করা যে আপনার যে সমস্যাটা হয়েছে এটা আসলে মানসিক কারণে হয়েছে, এবং এটার যে শারীরিক যে লক্ষণগুলো, এই শারীরিক লক্ষণগুলো মানসিক কারণেই দেখা যাচ্ছে, এবং এই লক্ষণটা আস্তে আস্তে চলে যাবে, এবং এটা নিয়ে কোনো ধরনের ভয় পাওয়ার কারণ নেই। এইটা আশ্বস্ত করাটা প্রথমে খুবই জরুরি। এবং পরিবারের যে সাপোর্টটা, ফ্যামিলি মেম্বারদের, উনি যেখানেই থাকুন, যার সাথেই থাকুন, যদি বাবা মা থাকে, ভাই বোন থাকে, অথবা সন্তান এবং ওয়াইফ থাকে, তারা ওনাকে আশ্বস্ত করতে হবে যে তার আসলে ওই ধরনের কোনো শারীরিক সমস্যা হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে
তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা বিশেষ করে সবচেয়ে সহজ যেটা বলি যে রিল্যাক্সেশন টেকনিক। রিল্যাক্সেশন টেকনিকটা খুবই সহজ। যেমন ব্রিদিং টেকনিক একটা আছে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করে এটা কিন্তু আমরাও দেখা যায় যে কোনো মুহূর্তে যখন আমরা একটু অস্থির বোধ করি আমরাও করতে পারি। এটা হচ্ছে শ্বাস টেনে নিয়ে শ্বাসটা ধরে রেখে আবার শ্বাসটা ছেড়ে দেওয়া এবং কিছু সময় নিয়ে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি 5 সেকেন্ড ধরে শ্বাসটা টেনে নিব নাক দিয়ে এবং সেই শ্বাসটা আটকে রাখবো আরও 5 সেকেন্ড এবং পরবর্তী 5 সেকেন্ডে আমরা শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দিব। এটা যদি অন্তত 10 থেকে 15 বার করা যায় দেখা যাবে যে অন্তত 50% লক্ষণ কমে গেছে। আচ্ছা, অর্থাৎ এটা একটা এক্সারসাইজের মধ্যে নিজের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে হয়তোবা যাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু অনেকটা নিরাময় সম্ভব। এবং এর সাথে আরো কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে, যেমন ঘুমটা খুবই জরুরি। যে ঘুমটা যেন ঠিক মতো হয় এটা একটা রুটিন অবশ্যই ফলো করতে হবে, ঘুমের সময়টা নির্ধারিত থাকতে হবে। তবে প্রশ্নটা কিন্তু এখানে থাকে যে ঘুম আসে না, রাতে হচ্ছে ঘুমানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে সময় মতো বিছানায় চলে যাচ্ছি তারপরে ঘুম হচ্ছে না, এই ধরনের কমপ্লেইন কিন্তু নিশ্চয়ই আপনি অনেক পেয়ে থাকেন। সেক্ষেত্রে তারা কি করবেন যাদের ঘুম হচ্ছে না? যদি ঘুম না আসে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে ঘুমের আসলে কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? এখন আমরা এমন একটা জীবন যাত্রার মধ্যে পড়ে গিয়েছি যে দেখা যাচ্ছে যে আমাদের লাইফটা খুবই বিজি এবং আমরা হচ্ছে সারাক্ষণ ছুটছি। একটু যে অবসর, একটু যে শান্তি, সেই শান্তিটার জায়গা কিন্তু খুবই কমে গেছে একেবারেই। এবং ঘুমটা কিন্তু একটা মানুষের জন্য শান্তি এবং ঘুমটা মানুষের জন্য একটা খুবই প্রয়োজনীয় জিনিস। কাজে ঘুমটা ভালো আসার জন্য কয়েকটা নিয়ম পালন করতে হবে। এখানে আমরা যেটা বলি যে একটা হচ্ছে ঘুমের পরিবেশ। যে আমি যখন ঘুমাবো, আমার যে টাইমে আমি ঘুমাই, ঘুমের পরিবেশটা সঠিক হতে হবে। আমি যেই ঘরে ঘুমাবো ওই ঘরটা শুধুমাত্র ঘুমানোর জন্যই হতে হবে। এখন দেখা গেল যে আমি আমার বেডরুমে একটা টিভি আছে, একটা ল্যাপটপ আছে, আমি টিভি দেখছি, আমি ল্যাপটপে কাজ করছি, আসলে আমার ঘুম হবে না, ঠিক আছে? আমি লাইট জ্বলছে ঘরে, অন্য লোকজন কথাবার্তা বলছে, ঘুম হবে না। আমি মোবাইলে স্ক্রল করছি, আমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছি, ঘুম হবে না, ঠিক আছে? কাজে এখানে পরিবেশটা অত্যন্ত জরুরি এবং যেই বিছানাতে ঘুমাবো বিছানাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিট অ্যান্ড ক্লিন হতে হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস যে কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন ঘুমানোর আগে যদি আমি খুব হেভি মিল আমি নেই, খুব ভারী খাবার খাই, সেক্ষেত্রে কিন্তু ঘুম ভালো হবে না। তারপর ঘুমানোর আগে যদি কেউ, অনেকে দেখা যাচ্ছে হয়তো ঘুমানোর আগে কফি খাচ্ছে, এই ধরনের খেলে হবে না। অনেকে ভাবে যে ঘুমানোর আগে এক্সারসাইজ করলে বোধহয় ঘুম ভালো হবে, এটাও একটা ভুল ধারণা। ঘুমের আগে এক্সারসাইজ করা যাবে না। আমি এই বিষয়ে আরো আলোচনা করব, সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপর ফিরছি আমি আলোচনায়। দর্শক, ডক্টর সন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আমরা কথা বলছিলাম কিভাবে আসলে ঘুমটাকে সঠিক নিয়মে নিয়ে আসা যায় এবং কিভাবে সঠিক প্রপার ঘুমটা যাতে হয়। তো আপনি বলছিলেন যে অনেকেরই কিন্তু অভ্যাস আছে রাতে চা কফি খাবার, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যাদের পরীক্ষার সামনে রয়েছে, তারা কিন্তু আগের রাতে খুব রাত জেগে পড়াশোনা করেন, কফি বা চা জাতীয় যে খাবারগুলো রয়েছে তারা অনেক বেশি সেটা পান করে থাকেন। তো তাদেরও কিন্তু প্রপার ঘুম হয় না এবং ফলস্বরূপ অনেকের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষা ভালো হয় না। তো আমি একটু জানতে চাচ্ছি যে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আসলে এই ধরনের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে হচ্ছে তারা একটা রুটিন মেনটেন করবে। যে আমি সারা মাস পড়লাম না, পরীক্ষার আগের রাত্রে পড়ে পাস করব বা পরীক্ষার আগের রাত্রে পড়ে আমার খুব ভালো রেজাল্ট হবে, এই ধারণাটা ভুল। এটা হতে পারে, হ্যাঁ, যদি একজন খুব সুপার জিনিয়াস হয় তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এভারেজ স্টুডেন্ট যারা বা আমাদের মতো নর্মাল স্টুডেন্ট যারা, আমাদের জন্য উচিত হচ্ছে যে আমার পড়ালেখার যে রুটিনটা সেটা নিয়মিত ফলো করা, দিনের কাজ দিনে করে ফেলা, আমার ক্লাস ওয়ার্কগুলো নিয়মিত করে ফেলা, হোমওয়ার্কগুলো নিয়মিত করে ফেলা, যাতে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ইমিডিয়েট আগে যেন আমার উপর কোনো চাপ না পড়ে। পরীক্ষার আগে যখন চাপ পড়ে তখনই দেখা যায় যে আমরা নাওয়া খাওয়া ভুলে বই নিয়ে বসে পড়ি এবং পরবর্তী যেটা হয় যে ঘুমটা ভালো হয় না, আলটিমেটলি হচ্ছে যে ব্রেনের যে নিউরনগুলো সেগুলো কিন্তু খুবই একই কথা বলবো আমরা যে হচ্ছে তাদেরকেও একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই প্র্যাকটিসটা অবশ্যই পরীক্ষার আগের থেকেই করতে হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে যারা হচ্ছে দেখা যায় প্রচন্ড দুশ্চিন্তা এবং কাউকে বলতে পারছেন না, বিশেষ করে যারা একটু ইন্ট্রোভার্ট হয়, তারা কথা বলতে পারছে না, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার যে বিষয়টা, এই প্রবণতাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা তাদের জন্য কি সতর্কতা আমরা
জানতে পারি। আসলে যে ধরনের মানুষ দেখা যায় যে আত্মহত্যার প্রবণতা থাকে তাদের মধ্যে কিন্তু বিষণ্ণতার ভাবটা বেশি থাকে। আমরা সাধারণত বলি যে যে ধরনের পেশেন্ট মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা এমডিডি, এমডিডিতে ভুগে, তাদের মধ্যে মানে মারাত্মক ধরনের বিষণ্ণতা যেটা, এই মারাত্মক ধরনের বিষণ্ণতার মধ্যেই আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে, যদি পরিবারের কেউ যদি লক্ষ্য করেন যে তাদের পরিবারে এই ধরনের কেউ আছেন যার মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে কিংবা আত্মহত্যার চেষ্টা করেছে এর মধ্যে, সেই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সেক্ষেত্রে প্রথম কথাই আমরা যেটা বলে থাকি যে আত্মহত্যার চেষ্টা করা কিংবা আত্মহত্যার চিন্তা করা রোগীর প্রথম চিকিৎসাই হচ্ছে যে তাকে মনোরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়ে আসা। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। বর্তমানে হচ্ছে পত্রিকা কিন্তু অনেক কথা আপনি এরকম দেখতে পাবেন যে কোনো কিশোরকে বা ছেলেকে তার বাবা বাইক কিনে দেয়নি বলে সে আত্মহত্যা করেছে, বা কোনো মেয়েকে হচ্ছে পছন্দের জামাটা কিনে দেয়নি বলে আত্মহত্যা করেছে। এবং বিশেষ করে যে ঈদ উল ফিতরের সময় এই ধরনের সময়টা থেকে এই ধরনের খবর আমরা কিন্তু প্রায়ই দেখে থাকি। তো যাদের এই ধরনের প্রবণতা রয়েছে যে কোনো একটা স্পেসিফিক জিনিস কিনতে পারছে না, সামর্থ্য অনুযায়ী নেই এবং বুঝাতে পারছে না, তাদের ক্ষেত্রে আসলে কিভাবে তাদেরকে এটা বোঝানো সম্ভব যে এটা আসলে বর্তমানে সামর্থ্য অনুযায়ী দেওয়াটা এখন সম্ভব হচ্ছে না এবং আত্মহত্যাটা কোনো রাস্তা হতে পারে না? জি জি, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাবা মার উপরে কিন্তু ছেলেমেয়েরা এইভাবে চাপ সৃষ্টি করে যে আত্মহত্যার একটা ইয়ে করে। এখন আত্মহত্যার ক্ষেত্রে আসলে দুইটা জিনিস আছে, যে একটা হচ্ছে পরিকল্পনা করে আত্মহত্যা করার চেষ্টা করা বা চিন্তা করা, আরেকটা হচ্ছে ইম্পালসিভলি, মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। আচ্ছা, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে 80 থেকে 90% ক্ষেত্রেই কিন্তু পরিকল্পনা ছাড়াই যে হঠাৎ করে ইম্পালসিভলি এই ধরনের চিন্তা ভাবনা করে। এবং যদি সেক্ষেত্রে কেউ সফল হয়ে যায়, সেটা আসলে আমাদের জন্য বা পরিবারের জন্য, সমাজের জন্য একটা বিশাল বড় দুর্ভাগ্য। হ্যাঁ, সেটা মেনে নেওয়া যায় না। ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ধরনের পরিবারে যদি এই ধরনের সন্তান থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা আগে থেকেই শুধু এই যে সিমটমটা, এটা ছাড়াও তাদের অন্যান্য সিমটমও কিন্তু থাকে। তারা খুব জেদি হয়, তারা খুব রাগী হয়, তারা কথা শুনতে চায় না বাবা মার, বা অন্য যারা পরিবারে মুরব্বী আছে তাদের কথা শুনতে চায় না, বড় ভাই বোনের কথা শুনতে চায় না। এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আগে থেকেই থাকে। আচ্ছা, হ্যাঁ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি জাস্ট একটু করে জানতে চাই তাদের ক্ষেত্রে কি মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শটা কি আপনি দেবেন? জি জি, অবশ্যই অবশ্যই তাদের ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই নিতে হবে। কারণ তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলিং এর এখানে সুযোগ আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানে বিশ্লেষণ করার বিষয় আছে যে তাদের মধ্যে কোনো ধরনের মানসিক সমস্যা আছে অর্থাৎ পরিবারের যে বড়রা আছে বা গার্ডিয়ানরা যারা আছে তাদের অবশ্যই বিষয়টা হচ্ছে দেখতে হবে। তারপর মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে কাউন্সিলিং এর ব্যাপারের মাধ্যমে কিন্তু এটা সমাধান হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।